আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাইতেছে। তোমরা ভালো আছো তো? সবাই কেউ কোভিড হয়নি তো? জানার মতো সবাই ভালোই আছে। ওকে, ভেরি গুড। আমরা শুরু করি ক্লাস। ওকে, আমরা ওই কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স এর জেনারেল ফর্মগুলো নিয়ে আলাপ করছিলাম। ক্যালকুলেশনস কিগুলো করা হয় সেগুলো আজকে আমরা একটু দেখব। সো তিনটা ক্যালকুলেশনস ইউজুয়ালি আসে। একটা হলো ফার্স্ট ইকুয়েশনটা এস্টাবলিশ করা, কোন ইকুয়েশন, রেট লটা কি, এবং রেট ল যদি ডিটারমিন করতে পারি তাহলে আমরা আলটিমেটলি অর্ডার অফ রিঅ্যাকশনও ডিটারমিন করতে পারবো, এন্ড এট দ্য সেম টাইম মেকানিজমও ক্যালকুলেট করতে পারবো। সো এটা একটা, তার মানে আমাদের ফার্স্টলি রেট লটা ডিটারমিন করা, এন্ড বাই দ্যাট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম অফ দ্য ইকুয়েশনস। দেয়ার আর মেনি স্ট্যান্ডার্ড মেকানিজমস অ্যাভেলেবল। আমরা ডিটেল আলাপ করবো না, আমরা শুধু জাস্ট ইকুয়েশন গুলা দেখবো কি ধরনের ইকুয়েশন হয়ে থাকে। And finally, kinetic mechanism. Kinetic mechanism establish করার পরে আমরা kinetic parameters গুলো বের করার চেষ্টা করব। Kinetic parameters মধ্যে মনে আছে আরএনএস ইকুয়েশন এর মধ্যে আছে যে a exponential minus e by r. So আমাদের a টা কি সেটা বের করতে হবে এবং e টা কি সেটা বের করতে হবে। So firstly, rate law determine যদি করি, very simple, ফার্স্ট অর্ডার যদি রিঅ্যাকশন, ফার্স্ট না বলে সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন যদি হয়ে থাকে, তার মানে A is equal to B, বা এই ধরনের সিম্পল রিঅ্যাকশন যদি হয়, তাহলে আমরা কিছু সিম্পল প্লট আছে, যে প্লটটা করার মাধ্যমে ইজিলি আইডেন্টিফাই করতে পারি রেট লটা কেমন হবে। যদি কমপ্লেক্স রিঅ্যাকশনে বেলায় সেটা পসিবল না, যদি মাল্টিপল রিঅ্যাকশন হয়, রেট অফ রিঅ্যাকশন হয়, তখন আরেক মেথড করতে হয়। সো সিঙ্গেল রিঅ্যাকশন যদি হয়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে তিন ধরনের ইকুয়েশন আমরা জেনারেট করে তিনটা গ্রাফ প্লট করতে পারি। একটা হলো যদি জিরো অর্ডারের রিঅ্যাকশন হয়, তাহলে পরে ফর্মুলা হয় হলো মাইনাস ডিসি বাই ডিডি ইন্টু ইজিক্যাল টু কে। সো এটা যদি লন করি তাহলে আসে হলো সিডি, ইন্টিগ্রেট করি, বেসিক্যালি ইন্টিগ্রেট যদি করি তাহলে সিটি ইজ ইকাল টু মাইনাস কেটি সি নট। সো ডিসি ইজ ইকাল টু ডিটি, সিম্পল এরকম ফর্মুলা। সো এটা ইন্টিগ্রেট করলে পরে এটা আসে। যদি ফার্স্ট অর্ডার হয়ে থাকে তাহলে রিঅ্যাকশনে কে জায়গায় কে সি হয়, আর সেকেন্ড অর্ডার হলে কে সি স্কোয়ার হয়। জিরো অর্ডার এবারে, তার মানে সি টু দি পাওয়ার এন ছিল জেনারেল ফর্মুলা। সো এখানে সি টু দি পাওয়ার এন এর মধ্যে সি এখানে 1 হয়ে গেছে, এখানে সি থাকতো, এখানে সি স্কোয়ার হবে। এবং সবগুলো ইন্ডিকেট করলে পরে তিন ধরনের রিঅ্যাকশন হয়। এখানে হলো সি ভার্সেস টি, আরেকটা আসলে লন সি ভার্সেস টি, আরেকটা হলো 1/c ভার্সেস টি। সো এই তিনটা জেনারেল প্লট যদি করি তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। তো এখানে তাহলে ওয়াই এর আসলে সি আর এক্স হলো টি। সিমিলারলি এখানে লন সি টাকে আমরা ওয়াই ধরবো, আর টি টাকে এক্স ধরবো, আর 1/c টাকে ওয়াই ধরে টি টাকে এক্স ধরবো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে এখানে স্লোপ আসে মাইনাস কে, এখানে স্লোপ আসে মাইনাস কে, এখানে স্লোপ আসে। জাস্ট একটা এক্সাম্পল। ওকে, তাহলে জেনারেল মেকানিজম তাহলে কি দাঁড়াবে সেটা হলো গ্রাফিক্যাল মেথডে। সো আমরা ডেটা জানবো, রিঅ্যাকশন যে রেটে হচ্ছে উইথ টাইম আমরা বিভিন্ন কনসেন্ট্রেশন প্লট মেজার করব। মেজার করার পরে আমরা এই তিনটা প্লট করবো, সি ভার্সেস টাইম, লন সি ভার্সেস টাইম, অ্যান্ড 1/c ভার্সেস টাইম। এবং আমরা দেখবো এই তিনটা মধ্যে কোনটা স্ট্রেট লাইন হয়। যে লাইনটা স্ট্রেট লাইন হয় তার মানে সেই রিঅ্যাকশনটার অর্ডার সেরকম হবে। সো সি ভার্সেস টি যদি হয়, লিনিয়ার হয়, তাহলে আমরা বলবো এটাকে জিরো অর্ডার রিঅ্যাকশন। যদি লন সি ভার্সেস টি হয় তাহলে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে। 1/c ভার্সেস টি যদি হয় সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হবে। সো এবং সো আমরা অর্ডার ডিটারমিন করলাম, এট দ্য সেম টাইম আমরা যদি আমরা যে প্লটটা করলাম সেই প্লটের স্লোপ থেকে আমরা স্ট্রেট লাইন থেকে কে রেট কনস্ট্যান্ট মেজার করতে পারবো। So this is a simple problem. সেটা হলো concentration versus time data collected for any particular isothermal reaction of iron ore. So iron ore কে রিডাকশন করা হয়েছে isothermally এবং তার জন্য ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশন মেজার করা হয়েছে।
ওকে, সো তাহলে আমাদের বের করতে বলেছে ইউজ দি ডেটা টু ডিটারমিন দ্য রেট ল। সো এটা কোন রেট ল ফলো করেছে এবং রেট কনস্ট্যান্ট কি ছিল সেটা বের করতে বলেছে। সো তাহলে আমরা যেটা করব, তিনটা গ্রাফ প্লট করতে বলেছিলাম, সি ভার্সেস টি, লন সি ভার্সেস টি এন্ড 1/c ভার্সেস টি। সো এখানে অলরেডি সি দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাদের আরো দুটো লাগবে এই দুটো গ্রাফের জন্য। একটা লন সি বের করতে হবে, সো এটা লন সি বের করেছি আমরা। আর এটার জন্য আর আরেকটা হলো 1/c বের করছে, সো এগুলো 1/c বের করেছি। সো দুইটা আমাদের তিনটা গ্রাফের জন্য ওয়াই জেনারেট হয়ে গেল। তো এই ওয়াই ভার্সেস এই টাইম আমরা প্লট করলাম, প্লট করে এখানে দেখা যাচ্ছে যেহেতু সিটা বড়, তো 10 পর্যন্ত আছে, আর এগুলোর অনেক ছোট ভ্যালু, তো যার জন্য আমরা দুটো প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্সিসের মধ্যে ভ্যালুগুলো প্লট করেছি। সো এই পিঙ্ক লাইনের ডট যেটা, সেটা হলো সি, আর বাকি দুটার জন্য হলো একটা লন সি, একটা 1/c, এবং তার জন্য ওয়াই কোঅর্ডিনেট হলো এটা। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এটা একটু একটু প্যারাবোলিক টাইপের, এটা ক্লিয়ারলি প্যারাবোলিক টাইপের বোঝা যাচ্ছে, এবং এইটা অন দ্য আদার হ্যান্ড যে স্ট্রেট লাইন। সো এই ডটটা হলো 1/c, সো 1/c টাই হলো ফলো স্ট্রেট লাইন। সো রিঅ্যাকশন কাইনেটিক মেকানিজম যেটা বা রেট ল যেটা, সেটা আমাদের 1/c যেহেতু থার্ড ছিল, সো এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ফলো করছে। So only 1/c plots gives the straight line. That means the reaction is second order reaction, and the rate would be equal to k c square. এবং রেট কনস্ট্যান্ট এখান থেকে, এটা যদি আমরা ইকুয়েশনটা বের করি, ইকুয়েশন বের করলে পরে তার যে এম যেটা পাওয়া যাবে, স্লোপ যেটা পাওয়া যাবে, সেটাই হলো কে, and that can be measured as 0.0031 cc per mole. So this is a very simple reactant যেগুলো আছে, রিঅ্যাকশন যেগুলো আছে তার মধ্যে একটা মাত্র রিঅ্যাকট্যান্ট, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন রেট লটা বের করতে পারি অ্যান্ড রেট কনস্ট্যান্ট মেজার করতে পারি। বাট ইন প্র্যাকটিক্যাল কেস, যেখানে কমপ্লেক্স রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে মেকানিজম বের করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট কমন মেথড হলো রিডিউস টাইম প্লট। রিডিউস টাইম প্লট এগেইন এখানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বিকজ এই মেথড গুলো ভেরি সুইটেবল ফর সলিড স্টেট রিঅ্যাকশনস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইজ লিমিটেড ইন মেটালার্জি, বিকজ আমরা মেটালার্জিক্যাল রিঅ্যাকশন গুলো মোস্টলি একটা সলিডের সাথে গ্যাসের রিঅ্যাকশন হয়। ঠিক আছে, সলিড স্টেট রিঅ্যাকশন নট অনলি গ্যাসের সাথে রিঅ্যাকশন হয়, এট দ্য সেম টাইম সবসময় সলিড স্টেটে থাকে না। স্টিল মেকিং প্রসেস ইজ নট এ সলিড স্টেট রিঅ্যাকশন। স্টিল মেকিং প্রসেস লিকুইডের সাথে সলিডের রিঅ্যাকশন হয় বা কমপ্লিটলি লিকুইড স্টেটে থাকে। সো যদিও লিমিটেড, বাট মেকানিজমটা বের করার মেথডটা আমাদের জানা দরকার, তাহলে পরে আমাদের কাইনেটিক স্টাডিটা কমপ্লিট হয়। সো রিডিউস টাইম প্লটটা কিভাবে করে তার জানার আগে আমাদের দিস আর দ্য স্ট্যান্ডার্ড ফর্মস, যত ধরনের রিঅ্যাকশন সলিড রিঅ্যাকশন হয়, এই কয়েকটা মেকানিজম আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। ঠিক আছে, সো প্যারাবোলিক ল, সো এটাকে মানে সংক্ষেপে বলে D1 মেকানিজম, D2 মেকানিজম, D3 মেকানিজম, D4 মেকানিজম, এক্সেট্রা এক্সেট্রা। এবং এখানে আমরা শুধু কেটি বলেছিলাম, এখানে আর একটা দেওয়া আছে। আরটা মানে হলো সলিড স্টেট রিঅ্যাকশন যদি হয়, তাহলে ধরে নেওয়া হয় যে রিঅ্যাকট্যান্ট যেটা আছে, সেটা রিঅ্যাকট্যান্টটা অ্যাসিউম করা হয় ইট ইজ এ স্ফেরিক্যাল পার্টিকেল। রিঅ্যাকশন ইজ এ স্ফেরিক্যাল, রিঅ্যাকট্যান্ট ইজ এ স্ফেরিক্যাল পার্টিকেল, এবং তার একটা পার্টিকুলার ইনিশিয়াল ডায়ামিটার আছে হুইচ ইজ R0, এবং উইথ টাইম সারফেস থেকে রিঅ্যাকশন গুলো হতে থাকে। সো আর পার্টিকেলটা ছোট হতে থাকে, এবং R0 চেঞ্জ হয়ে আর একটা পার্টিকুলার টাইমে ইট বিকামস R। তো এইটা ছিল মানে আমাদের অ্যাজাম্পশনস, বিকজ অল দিস আর সলিড রিঅ্যাকশন। সো অনেকগুলোতে আর আছে, আর কিছু কিছু গুলোতে আর নেই। সো এটা R ইজ ইকুয়াল টু 1 অ্যাসিউম করা হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য কমন স্ট্যান্ডার্ড মেকানিজম। আমরা এগুলোর সাথে কম্পেয়ার করে বলবো যে আমাদের পার্টিকুলার প্রবলেমের যে রিঅ্যাকশনটা হচ্ছে, সেই রিঅ্যাকশনটা এইগুলার কোনো একটা মেকানিজম ফলো করে। ওকে, সো তাহলে রিডিউস টাইম প্লট যেটা আমরা বলছি, তাহলে কি বলা হচ্ছে যে আমাদের এই ফর্ম যেটা আছে, মেকানিজম যেটা আছে, যে রিঅ্যাকশন যেটা ফলো করে, সেটা প্রবাবলি এই ধরনের একটা জেনারেল রিঅ্যাকশন ফলো করে। তো এই জেনারেল রিঅ্যাকশনটা ফলো করার পরে আমরা যেটা করবো, রিডিউস টাইম প্লট যেটা বলা হচ্ছে, এইটা রিডিউস টাইম প্লট আমাদের বের করতে হবে। তার জন্য ওকে, যদি আলফা 50% হইতে গেলে কত সময় লাগে, আলফা মানে হইলো কতটুকু রিঅ্যাকশন হয়ে গেছে। সো 50% রিঅ্যাকশন যদি কমপ্লিট হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 0.5, এবং তার জন্য যে সময় যেটা লাগে সেটা হলো T0.5। ঠিক আছে,
সো এই দুটো ডাটা আমাদের নিতে হবে, এই যদি এটা জানি সেখান থেকে এটা বের করতে হবে, বের করার পরে দুইটাকে ভাগ যদি করি তাহলে আমরা এই ধরনের একটা প্লট পাই। এটা আমরা একটু পর দেখাবো কি করে করে। তো এইটা যদি পাই তাহলে পরে আমরা এটাকে যদি প্লট করি তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কাইনেটিক রেট কনস্ট্যান্ট, এখানে কোনো কে ভ্যালু নাই, খেয়াল করে দেখো দেয়ার ইজ নো কে ভ্যালু হিয়ার, জাস্ট ফর্মটা এবং এই কেটিটাকে চেঞ্জ করে ফেলেছি, কে চলে গেছে, এখানে শুধু t/t0.5 আছে। তো যেহেতু কে নাই সুতরাং all data can be accumulated into a single plot, তার মানে এই রিঅ্যাকশনটা যদি 500 হয়, 600 হয়, 700 হয়, সবগুলোকে একটা রিঅ্যাকশনের মধ্যে আমরা প্লট করতে পারি। সো ইন্ডিপেন্ডেন্ট টু টেম্পারেচার এন্ড আদার ফ্যাক্টর যেগুলো রেটকে কনস্ট্যান্ট করে, ইনফ্লুয়েন্স করে। অ্যাট দ্য সেম টাইম এই প্রতিটা মেকানিজমের জন্য একটা ইউনিক প্লট তৈরি হয়, ঠিক আছে, বিভিন্ন টাইমে, ইউজুয়ালি ট্রু ফর অল রিঅ্যাকশন ফলোইং দ্য মেকানিজম। তো এই মেকানিজমটা যে সমস্ত রিঅ্যাকশন ফলো করে সবগুলোর জন্য একটা ইউনিক এই প্লট তৈরি করা যায়। এখানে দেখো t/t01 এই একটা কনস্ট্যান্ট, t/t05 একটা কনস্ট্যান্ট, সো অল দিস আর ডাইমেনশন বেস। সো ডাইমেনশন লেস যেহেতু সেখানে এটার উপর কোনো মেকানিজম কোনো প্যারামিটারস এর ইনফ্লুয়েন্স নেই। সো দিস ইকুয়েশনস দেন compare with a standard reactions to determine the rate mechanisms. So this is a very simple method of determining the mechanism of a kinetic reactions. So তাহলে কিভাবে করি আমরা এই জিনিসটা, সেটা হলো find out T05 in the alpha T plot. So this is the general plot, অথবা sometimes plot না দিয়ে ডেটা দেওয়া থাকে, যে ডেটা থেকে তোমাকে এই প্লটটা বানাতে হবে। তারপর এখান থেকে T0.5 ক্যালকুলেট করতে হবে। তারপর redo the plot in the same given temperature by plotting alpha against T0.5. So এখানে alpha against T দেওয়া আছে, আমরা বের করব alpha against T/T0.5, ঠিক আছে, এবং all isothermal plots merge into a single plot. So সবগুলা টেম্পারেচারের ডাটাগুলোকে নিয়ে আমরা একটা সিঙ্গেল প্লট বের করব এবং এই প্লটটার নেচারটা আমরা তখন ম্যাচ করব স্ট্যান্ডার্ড মডেলের সাথে, ঠিক আছে, এবং স্ট্যান্ডার্ড মডেলটা আমরা this is the standard models. So T/T0.5 এবং আলফা অল রিঅ্যাকশন মডেল যেগুলো আছে সেগুলোর স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট এই ভ্যালুগুলো ইউজ করব। পরীক্ষার মধ্যে যদি অঙ্ক থাকে এই টেবিলটা তোমাদের অলরেডি দেওয়া থাকবে, তার জন্য তোমাকে এটা বের করতে হবে না। সো বিভিন্ন রিঅ্যাকশনের মেকানিজমের জন্য এই আলফা এগেইনস্ট T/T0.5 এর এই টেবিলটা দেওয়া আছে। ওকে, T/T0.5 দেওয়া আছে, যদি T0.5 না থাকে তাহলে অন্যটা কিভাবে এটা বানাতে হবে সেটার একটা মেথডটা বলি। রিরাইট দ্য ফলোইং রেট ইকুয়েশন ইন টার্মস অফ রিডিউসড টাইম প্লট, ঠিক আছে। সো এই ইকুয়েশনটা দেওয়া আছে জি আলফা ইজ ইকুয়াল টু, সো দিস ইজ দ্য জি আলফা। জি আলফা মানে হলো আলফার একটা ফর্ম, আলফার একটা রিঅ্যাকশন দেওয়া আছে, সো ইকুয়েশন দেওয়া আছে, সো 1 minus alpha, so this is the one mechanism, এটা so 1 minus this one R3, ঠিক আছে, R3 is equal to KT, কে R is equal to 1 ধরা হয়েছে, সো এটা is equal to KT। সো এই ধরনের একটা ফর্মুলা দেওয়া আছে। সো এইটার জন্য রিডিউস টাইম প্লট কি করে করা যায়, তো তাহলে আমরা যেটা করব, ফার্স্টলি আলফা is equal to 0.5 বসিয়ে, আলফা is equal to 0.5 যদি হয়, T is equal to T05 হবে। সো আলফার মধ্যে 1 minus 0.5 to the power 1/3 আর KT0.5। সো এই পুরো ভ্যালুটা আসে এটা, আর KT0.5। এখন আমরা এইটাকে এটা দিয়ে ভাগ করব। সো KT আগে বাম পাশে লিখেছি সুবিধার্থে, KT এখানে ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা, এটাকে ভাগ করতেছি, KT.5 ইজ ইকুয়াল টু 0.2063। So this equation becomes is equal to k কাটা গেল, this is the constant into T/T0.5. So যে কোনো আলফা ভ্যালুর জন্য আলফা is equal to 0.1, তাহলে T/T0.5 কত হবে, 0.1 দিয়ে এই ভ্যালুটা ক্যালকুলেট করব, তারপরে 0.2063 দিয়ে ভাগ করব, তাহলে পরে আমরা T0.5 পাবো। সো এইভাবে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট। সো এইটার জন্য আমাদের 2063 যেটা বলেছিলাম, for alpha is equal to 0.7 যদি বের করতে চাই, এখানে 0.7 বসাবো, তারপরে T/T0.5 ক্যালকুলেট করে। So this is how that table was generated. আমরা আমাদের টেবিল ঠিক একইভাবে জেনারেট করব। So this is the alternate form of the rate equation in terms of reduced time plot. So এটাকে আমরা reduced time প্লটের মাধ্যমে একটা alternate equation establish করলাম।
সো তাহলে কাইনেটিক মেকানিজম বের করার জন্য আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট T0.5 আমাদের অ্যাকচুয়াল ডেটা থেকে, তারপরে আলফা এগেইনস্ট T0 বের করব, একটা কেমিক্যাল একটা সিঙ্গেল লাইনের মধ্যে সব ডাটাগুলো চলে যাবে ফর অল কেমিক্যাল রিঅ্যাকশন, যেহেতু আইসোথার্মাল বলা হচ্ছে, এবং তারপরে এটাকে স্ট্যান্ডার্ড প্লটের সাথে ম্যাচ করব। সো দিস ইজ আওয়ার ইকুয়েশনস। লেটস সে একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য আলফা ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে টি সময়ের জন্য। এটা একটা অদ্ভুত একটা ডেটা দেওয়া আছে, আমি বই থেকে হুবহু ফলো করেছি, আমরা এটাকে ইগনোর করতে পারি। ওকে, so plot the data, first one, so t alpha is t plot করতে বলেছে, তারপরে replot the data using reduced time খেয়াল করো এখানে t 0.5 না t 0.2, ঠিক আছে। সো এটা প্লট করতে বলেছে, তারপরে বলেছে এই দুইটা স্ট্যান্ডার্ড মেকানিজমের সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করার পরে বলো যে এই রিঅ্যাকশনটা এই দুইটার মধ্যে কোনটা ফলো করে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কাজ কি, ফার্স্টলি আমরা আলফা এগেইনস্ট টেম্পারেচার ফ্রম দিস ডেটা প্লট করব, প্লট করার পরে টি বাই টি 0.5 এর জন্য ডেটা চেঞ্জ করব, সরি নট 0.5, 0.2 এর জন্য ডেটা চেঞ্জ করব, এবং তারপরে আমরা আরেকটা প্লট করব, সেটা হলো আলফা এগেইনস্ট টি বাই টি 0.2, এবং তার সেই প্লটের মধ্যেই আমরা এই ইকুয়েশনের জন্য আলাদা করে ইকুয়েশন লাইন তৈরি করব, এবং তারপর মিলে ম্যাচ করব কোনটা মিলে। Okay, so this is our data, ঠিক আছে। ডেটাগুলো দিয়ে আলফা এগেইনস্ট টাইম প্লট করলাম, ওকে, প্লট করলাম, তারপর আমাদের বের করতে বলেছে T0.2 নট T0.5। সো T0.2 কত হয় এখান থেকে, 0.2 মানে হলো 0.2 আলফা ভ্যালুর জন্য টি কত, সো দিস ইজ দ্য পয়েন্ট 4000। ওকে, সো প্রথম ডেটা থেকে আমরা T0.2 4000 ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এখন আমাদের যেহেতু T0.2 আছে, আমরা সরাসরি স্ট্যান্ডার্ড ডাটা ইউজ করতে পারছি না, আমরা ডাটাগুলো চেঞ্জ আমাদের স্ট্যান্ডার্ড মেকানিজম যেটা আছে সেটাকেও T0.2 করতে হবে। সো KT is equal to alpha square, that's the D1, KT 0.2 করলাম, আলফা 0.2 স্কোয়ার গেল, এটা is equal to 0.04 হলো। তো এটাকে আমরা এটাতে ভাগ করব, সো KT is equal to alpha square আর K 0.2 T 0.2 0.04, so alpha square is equal to 0.4 T by T 0.04। so এই মেকানিজমের জন্য ডিফারেন্ট আলফা ভ্যালুর জন্য T by T 0.2 আমরা ক্যালকুলেট করতে পারবো। আলফা is equal to 0.1, সেটাকে 0.04 দিয়ে ভাগ করলে পরে T 0.2 পাওয়া যাবে, ফর 0.1 এক্সেট্রা এক্সেট্রা। সিমিলারলি আদার রিঅ্যাকশন যেটা আছে R3, সেটার জন্য আমরা একই উপায় বের করলাম, T 0.2 ধরলাম, এখানে 0.2 বলে বসালে পরে এই পুরো ভ্যালুটা আসে 0.7, and then এটাকে এটাতে ভাগ করলে পরে আমরা এই, ওকে। সো দিস ইজ আওয়ার অরিজিনাল ডেটা, আমরা এটাকে মডিফাই করছি T0.2 এর জন্য। T0.2 তার মানে এই সবগুলো ভ্যালুকে আমাদের 4000 পেয়েছিলাম, সো 4000 এর সবগুলোকে ভাগ করেছি, সো এটাকে 4000 ভাগ করলাম, এই 4000 ইকুয়াল টু 1 হয়েছে, এটা 4 হয়েছে। আর D1 এর জন্য T0.2 আলফা ইজ ইকুয়াল টু 0.1, তার জন্য এখানে ইনফ্যাক্ট দেখে মাইনাস ভ্যালুটা ধরেই নাই গ্রাফ প্লট করার সুবিধার্থে, 0.05 আলফা ধরলে পরে T বাই T 0.2 আসে এত, এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে খেয়াল করে দেখো, সো আলফা ইজ ইকুয়াল টু 0.05, এটা বসাই, তারপরে T বাই 0.05 এর স্কোয়ার কে 0.4 দিয়ে ভাগ করলে পরে এটা পাওয়া যায়। ফর এক্সাম্পল 0.02 কে স্কোয়ার করলে আসে 0.04, 04 কাটা গেলে পরে এই ভ্যালুটা আসে 1। সো দুইটা ইকুয়েশনের জন্য আমরা দুইটা T বাই T 0.4 বের করেছি, আমাদের অ্যাকচুয়াল ডেটা এটা আছে। এখন এগুলোর মধ্যে কম্পেয়ার করতে হবে, এবং যদি এখানে সরাসরি বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা কোনটা ফলো করছে, এই ডাটার সাথে হুবহু মিলে গেছে, তাই না। তো তার মানে আমরা এখান থেকেই বলে দিতে পারি যে আমাদের অ্যাকচুয়াল ডেটা এই মেকানিজম D1 মেকানিজমকে ফলো করে, সরাসরি বোঝা যাচ্ছে। কিন্তু যদি আরো কমপ্লেক্স স্ট্যান্ডার্ড মেথড যেটা আছে আমরা সেই মেথডটা ফলো করি, তাহলে এখন আমাদের গ্রাফ প্লট করতে হবে, সেটা হলো T বাই T 0.2 এর সাথে আলফা। সো আলফা T বাই T 0.2, কিভাবে গ্রাফটা প্লট করেছে সেটা একটু বুঝে নেই। আমরা দুইটা স্ট্যান্ডার্ড প্লট আছে যেটার সাথে মেকানিজমের সাথে আমরা ম্যাচ করাবো,
তার জন্য আমরা শুধু লাইন দিয়েছি, এখানে কোনো ডাটা ভ্যালু দেখানো হয়নি। আর এই ডেটা ভ্যালুটা হলো আমাদের অ্যাকচুয়াল ডেটা ভ্যালু। অ্যাকচুয়াল ডেটা ভ্যালু, আর এটা হলো আমাদের দুটা স্ট্যান্ডার্ড মেকানিজম যার সাথে কম্পেয়ার করতে বলেছে। এখন আমাদের দেখতে হবে আমাদের এই ডেটাগুলো কোন মেকানিজমের মধ্যে ডেটার সাথে ক্লোজলি ম্যাচ করে। আমরা ডেটা থেকেও দেখেছি যেটা D1 এর সাথে ক্লোজলি ম্যাচ করে, এবং এখান থেকেও বোঝা যাচ্ছে যে ডেটাগুলো D1 লাইনের মধ্যে পড়েছে। সো আমরা এখান থেকে কনক্লুশন দাঁড় করাতে পারি, সেটা হলো গিভেন ডাটা ফলো D1 মেকানিজম অফ কাইনেটিক ল। স্যার এটা কি এমন ছিল যে মানে ব্লু কার্ভটা রেড লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ছিল, দেন আমাদের ডাটা পয়েন্ট গুলা হচ্ছে ব্লু কার্ভের উপরে পড়ছে? ইয়েস, এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি। আমরা মনে করো ইনিশিয়ালি আমরা স্ট্যান্ডার্ড গ্রাফ গুলোকে প্লট করেছি, দিস ইজ ওয়ান স্ট্যান্ডার্ড গ্রাফ আর দিস ইজ ওয়ান স্ট্যান্ডার্ড গ্রাফ, ঠিক আছে। তারপরে আমরা আমাদের ডেটা গুলোকে বসিয়ে দিয়েছি। তো আমাদের ডেটা গুলো হলো, আনফরচুনেটলি এটা ব্লু দেওয়া হয়েছে, এটা অন্যটা আলাদা দিলে বুঝতে সুবিধা হতো। এনিওয়ে, তো দিস আর দ্য অ্যাকচুয়াল পয়েন্টস অফ আওয়ার ডেটা। তো এই অ্যাকচুয়াল পয়েন্টস গুলো কোন লাইনের উপর পড়েছে সেটা আমাদের দেখতে হবে, এবং সেই লাইনটাই হলো মেকানিজম। তো এখন যেহেতু ডেটাগুলো আমাদের D1 ডাটা লাইনের উপর পড়েছে, সো মেকানিজম ইজ D1। তো এটা হলো স্যার একটা কোশ্চেন, ওই আলফাটা স্যার নেগেটিভ ছিল, মানে ওটা ওই নেগেটিভ নেগেটিভ, এখানে বসাইনি, ওটা বসাইনি। মানে স্যার ওটার সিগনিফিকেন্সটা কি, মানে আলফা যে নেগেটিভ? আই এম নট শিওর ওটা সিগনিফিকেন্সটা কি। এটা মাইনাস টি মাইনাস দিলে পরে এটা কি সিগনিফিকেন্স হয়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, জি স্যার। আমি সেজন্য এখানে ইগনোর করেছি। ওকে, ডিটারমিনেশন অফ কাইনেটিক প্যারামিটার। এখন মানে অ্যাকচুয়ালি কিভাবে করে, কমপ্লেক্স মেটালজিক্যাল রিঅ্যাকশন যদি হয়, প্রসেস যদি হয়, তাহলে পরে নর্মালি আমরা দুটো মেথড ফলো করি, একটাকে বলে ইন্টিগ্রাল অ্যাপ্রোচ আর একটাকে বলে ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ। ওকে, ইন্টিগ্রাল অ্যাপ্রোচ কোনটা? সেটা হলো আমাদের এই ইকুয়েশনটা জানা থাকতে হবে, ফর্মটা জানা থাকতে হবে, ঠিক আছে। ফর্মটা এটা জানা, অনেকটা আরএনএস এর ইকুয়েশনের মতো দেখতে। হ্যাঁ সেটাই আরএনএস ইকুয়েশনই। এটা আমরা আগেও দেখেছি যে এটা আরএনএস ইকুয়েশন ফলো করে, ঠিক আছে। এখন এই যে কে ইজিক্যাল টু ছিল, তার মানে রেট ইজিক্যাল টু কে টি, এই কেটা হলো এই ইকুয়েশন, ঠিক আছে। তো এই যে রেট যেটা ছিল আর ইজিক্যাল টু কে টি, আমাদের আগে মনে আছে আর ইজিক্যাল টু কে সি স্কোয়ার ছিল, কে সি ছিল, কে বাই সি ছিল, এরকম বিভিন্ন অর্ডার অফ রিয়াকশনের জন্য এই বাদিকের আমরা এটা এখানে ইনক্লুড করি নাই, ঠিক আছে। তো এই জি আলফাটা, এখানে জি আলফা আছে, এই জি আলফাটা আমাদের জানা থাকতে হবে। জানা থাকলে পরে তখন আমরা এটা করতে পারবো, এই মেথডটা ফলো করতে পারবো। সো তাহলে পরে ইজ প্লট কে ভ্যালু যেটা আছে সেটা একটা লিনিয়ার হবে যদি জানা থাকে। কে টা যদি আমরা পাই, তাহলে পরে কে যদি পাই ফ্রম দিস ফর্ম, তাহলে পরে আমরা এই কে টাকে যদি প্লট করি এগেইনস্ট 1/t, তাহলে পরে আমরা ই বাই আর পাবো হলো স্লোপ থেকে, লন এ পাবো ইন্টারসেপ্ট থেকে। বোঝা গেছে? আবার বলি, যদি আমরা এই মেকানিজমের ইকুয়েশনটা যদি জানা থাকে, তাহলে সেই ইকুয়েশন থেকে আমরা কে বের করব প্রথমে, তারপরে কে টাকে আরএনএস প্লট অনুযায়ী, আরএনএস ইকুয়েশন অনুযায়ী এটাকে যদি লনে নেই, তাহলে পরে এটাও একটা আমরা জানি, আগেও দেখেছি, এটা একটা স্ট্রেট লাইন হয়। তখন আমরা ওই স্ট্রেট লাইন থেকে স্লোপ এবং ইন্টারসেপ্ট দিয়ে আমরা কাইনেটিক প্যারামিটার ই এবং এ ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো তাহলে এই মেকানিজম ইন্টিগ্রাল অ্যাপ্রোচের মধ্যে প্রথম শর্ত হলো যে রিকোয়ার্স দ্য প্রায়র নলেজ অফ দ্য ফর্ম অফ দ্য ফাংশন জি আলফা, এবং আরেকটা হলো যে বিভিন্ন টেম্পারেচারে যদি আমরা ইকুয়েশনটা এই কেমিক্যাল রিঅ্যাকশনটা ক্যারিড আউট হয়, তাহলে পরে ই চেঞ্জ হবে না, ই অ্যাজ কনস্ট্যান্ট। আমরা কমপ্লেক্স রিঅ্যাকশনের মধ্যে দেখা যায় যে লো টেম্পারেচারে এক ধরনের মেকানিজম ফলো করে, হায়ার টেম্পারেচারে আরেক ধরনের মেকানিজম ফলো করে। তার মানে ই ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। হাই টেম্পারেচারে ই হয়তো কমে যায়, রিঅ্যাকশন ফাস্টার রেটে হয়। লো টেম্পারেচারে ই ভ্যালু বেশি, সো হায়ার এনার্জি লাগে। সো ই চেঞ্জ হচ্ছে উইথ টাইম, উইথ টেম্পারেচার এন্ড উইথ টাইম। আমরা এখানে এই মেথডের মধ্যে আমরা অ্যাসিউম করব ই চেঞ্জ হচ্ছে না, তার মানে মেকানিজম যেটা আছে, মেকানিজম থ্রু আউট দ্য টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, সেটা এখানে অ্যাসিউম করছি। তাহলে পরে আমরা কেবলমাত্র ইটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো এখানে। সো দিস ইজ দ্য ইন্টিগ্রাল অ্যাপ্রোচ। ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচের মধ্যে দুইটা মেথড করা হয়, একটাকে বলে ট্যানজেন্ট মেথড অথবা স্লোপ মেথড,
আরেকটাকে বলে টাইম মেথড। এখানে কি হচ্ছে, এখানে আমাদের এই কাইনেটিক যে ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশন জানা দরকার নাই, জি আলফা ফর্মটা কেমন সেটা জানা দরকার নাই। আমরা শুধু আলফাটাকে যদি ডিফারেন্সিয়েট করি টাইম, তাহলে পরে এই ফর্মুলাটা আমরা পাই, এটা জানি কে ইনটু এফ আলফা আসে। এই কে ভ্যালুটা হলো আমাদের দিস ইজ আর্নিয়াস ইকুয়েশন, এফ আলফা এটা রয়ে গেল। এখন যদি এটাকে এনি ফিক্সড ভ্যালু অফ আলফা, এটাকে যদি লন নেই তাহলে কি দাঁড়ায়, লন ডি আলফা বাই ডিটি ফর এনি ফিক্সড ভ্যালু আলফা, এটা হবে লন এ, এটা হবে মাইনাস ই বাই আর টি, আর এটা হবে লন এফ আলফা। যদি আলফা যদি ফিক্সড হয়, লেটস আলফা ইজ 0.1, তার জন্য ক্যালকুলেশন গুলো করবো, তাহলে এটা ফিক্সড ভ্যালু, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এ অলরেডি জানি কনস্ট্যান্ট, তাহলে পরে এগেইন ওয়াই ইজ ইকাল টু ই বাই মাইনাস ই বাই আর হলো এম, এম এক্স হলো 1/t, এই দুইটা হলো সি। ঠিক আছে, তো আমরা এখানে যদি আমরা এই এফ আলফা যদি নাও জানি, আমরা ই ক্যালকুলেট করতে পারবো। হাউএভার এ ক্যালকুলেট করতে পারবো না, কারণ ইন্টারসেপ্টের মধ্যে এই দুইটা পার্ট আছে, ইন্টারসেপ্টের দুইটা পার্ট, দুইটাই কনস্ট্যান্ট। এইটা না জানলে পরে আমরা এ ক্যালকুলেট করতে পারবো না, যার জন্য এই মেথড ডিফারেনশিয়াল অ্যাপ্রোচের মধ্যে আমরা কেবলমাত্র একটা কাইনেটিক প্যারামিটার মেজার করতে পারি, হুইচ ইজ ই। আমরা এ মেজার করতে পারি না। আমরা বলছি ইট ইজ নট নেসেসারি টু অ্যাজিউম এনি কাইনেটিক ল এট অল। সো এফ আলফা জানা দরকার নাই, যদি জানতাম তাইলে এ ক্যালকুলেট করতে পারতাম। ঠিক আছে, আদারওয়াইজ আমরা শুধুমাত্র ই ক্যালকুলেট করতে পারবো, এবং ই ক্যালকুলেট করার জন্য আমরা এখানে এফ আলফাকে কনস্ট্যান্ট ধরে ফেলেছি ইউজিং এ ফিক্সড ভ্যালু অফ আলফা। So alpha has a fixed value, so আমরা লাইক লেফট হ্যান্ড সাইড কে 1/t এগেইনস্ট প্লট করলে পরে আমরা মাইনাস ই বাই আর পাবো স্লোপ। সো অ্যাডভান্টেজ ওভার মেথড যেটা হলো যে ফর্ম জানা দরকার নাই, এবং ইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসিউম করার প্রয়োজন নাই। therefore you can calculate a different level of alpha. Disadvantage হলো this is a tangent method or slope method, so d alpha by dt ক্যালকুলেট করতে হয়, এবং এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, বিকজ একটা গ্রাফের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা, সো ট্যানজেন্ট লাইন একটু আঁকা বাঁকা হতে পারে, সো আলফা ভ্যালু স্লোপ ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। সো দ্যাটস দ্য হিউম্যান এরর, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। টাইম মেথড যেটা আছে, ওখানে আমরা বলছি একটা পার্টিকুলার আলফার জন্য স্লোপ মেজার করি, এখানে একটা পার্টিকুলার আলফার জন্য টাইম মেজার করি। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। সো d by alpha by d alpha by dt, so this is our actual formula. So d alpha কে যদি আমি এই পুরো টার্মটা দিয়ে ভাগ করি, তাহলে পরে 1 by এই পুরো k কনস্ট্যান্ট, this is the k, so k টা চলে 1 by k হলো d alpha by f alpha, so এটাকে ইন্ডিকেট করব 0 থেকে any alpha value, এবং dt এখানে চলে গেল, so dt কে আমরা ইন্ডিকেট করব from any value 0 থেকে টাইম আলফা পর্যন্ত। এই লাইনটা বুঝিনি, একটু রিপিট করবেন? এই লাইনটা একটু মনে করো, ফার্স্টে যেটা করলাম, এটা আছে, এই পুরাটাকে বাদিকে নিয়ে আসো। ঠিক আছে, পুরোটা বাদিকে নিয়ে আসলে আছে 1 by k exponential e by rt, এটা কোথেকে আসলো, দিস ইজ দ্য k, আমরা আগের সাথে যদি মিলাই, এই জাস্ট এটা, so dt by d alpha, এই ভ্যালুটা জাস্ট দিস ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকে আমরা এটাকে এদিকে নিয়ে আসলাম, f আলফা কে এদিকে নিয়ে আসলাম, যেহেতু এখানে d আলফা আছে, সো f আলফা এদিকে নিয়ে এলাম, এটা একটা কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে গেল ইন্ডিকেশনের বাইরে, ইন্ডিকেশনের ভিতরে থাকে d আলফা বাই f আলফা, আর dt কে ওদিকে নিয়ে গেলাম, শুধু dt এর ইন্ডিকেশন, dt এর ইন্ডিকেশন হবে t, যেহেতু 0 আছে, সো আলটিমেটলি এটা কেবলমাত্র t আলফা হবে। দিস ইজ এটা কনস্ট্যান্ট, তো 1 বাই a হবে, এটা একটা ফিক্সড ভ্যালু আলফার জন্য করি, সুতরাং এই পুরাটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তো এই কনস্ট্যান্ট ডিভাইড বাই a, আর 1 বাই এক্সপোনেনশিয়াল e বাই rt, এটাকে মাইনাস আছে, এটাকে প্লাস করে এক্সপোনেনশিয়াল e বাই rt করলাম। সো এখন যদি আমরা দিস ইজ কনস্ট্যান্ট t আলফা এগেইনস্ট 1 বাই t যদি প্লট করি, তাহলে e বাই r হবে স্লোপ, আগে ছিল মাইনাস e বাই r, এখন হবে e বাই r। ঠিক আছে, সো এটা প্লট করলে আমরা গ্রাফে যাই সরাসরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, একটু জেনারেল, so this method has the same advantage of integral approach, আমরা একটু আগে যেটা বলেছি যে ফর্ম জানা দরকার নেই, এখানে ফাইনাল ইকুয়েশনের মধ্যে ফর্ম বলে কোনো কিছু নেই, এটা ফর্মটা কনস্ট্যান্টের মধ্যে চলে গেছে। আর স্লোপ মেথডের থেকে বা টেনজেন্ট মেথড থেকে এই মেথডের অ্যাডভান্টেজটা হলো টাইম ক্যালকুলেট করা রিলেটিভলি ইজি রাদার দ্যান স্লোপ, সো এইটা ওইটার চেয়ে বেটার মেথড। এগেইন আবার ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, এটা দিয়ে আমরা এ ক্যালকুলেট করতে পারবো না, বিকজ এই কনস্ট্যান্টটা আমরা জানি না। So both differential approaches cannot evaluate the pre-exponential constant a,
hence the rate constant. A যদি না জানি rate constant বের করা যাবে না, যেহেতু k is equal to a exponentially by RT, so rate k বের করে জানি। So this is the whole problem, পুরো প্রবলেমটা এখানে ইন্ট্রোডিউস করেছি। এখানে যেটা বলেছে যে আয়রন ওরকে 4 দিয়ে, তার মানে কার্বন দিয়ে রিডিউস করা হয়েছে, সলিড স্টেট রিঅ্যাকশন। ঠিক আছে, মনে করো এটা তোমাদের যে আয়রন মেকিং যেটা আছে এটা সেই ধরনের একটা রিঅ্যাকশন। তো আয়রন মেকিং এর মধ্যে আয়রন ওরকে আমরা কার্বন দিয়ে রিডিউস করি। সো এখানে সেই এক্স্যাক্টলি সেম জিনিসটা আছে, 4 দিয়ে রিডিউস করা আছে, 4 হলো কার্বনের একটা ফর্ম। সো এই রিঅ্যাকশন করা হচ্ছে 4 ডিফারেন্ট টেম্পারেচারে, 850, 900, 950 এবং 1000 ডিগ্রি। ঠিক আছে, সো উইথ টাইম কত পার্সেন্ট রিডাকশন হয়েছে সেটা এখানে ক্যালকুলেট করা দেওয়া আছে। আলফা ভ্যালু 19% রিডাকশন হয়েছে 0.5 মিনিট, 0.5 মিনিটে 850-এ 19% রিডাকশন কমপ্লিট হয়, 1 মিনিটে 27%, 2.5-এ 40%, এক্সেট্রা এক্সেট্রা। সো দিস দ্য ডেটা। এখন বলেছে ফার্স্ট ওয়ান হলো প্লট দ্য ডেটা, সো আলফা এগেইনস্ট টাইম প্লট করতে বলেছে। সেকেন্ডলি রিপ্লট দ্য ডাটা এগেইনস্ট রিডিউস টাইম t/t 0.5, সেটা বের করতে বলেছে। থার্ড যেটা বলেছে, এখন এই রিডিউস টাইম প্লটটাকে কম্পেয়ার করো এই তিনটে মেকানিজমের মাধ্যমে এবং ডিটারমিন করো কোন মেকানিজমটা এটা ফলো করে। এবং ফাইনালি কাইনেটিক ইকুয়েশনটা এস্টাবলিশ করো যে কোনটা ইকুয়েশন এখানে হচ্ছে, এন্ড ফাইনালি E/A ক্যালকুলেট করো। লাস্টলি বলেছে যে ইউজ অ্যাজ মেনি মেথড অ্যাজ ইউ ক্যান। আমরা তিনটে মেথডই জানি, একটা হলো ইন্টিগ্রাল অ্যাপ্রোচ, আরেকটা হলো ডিফারেনশিয়াল অ্যাপ্রোচের দুইটা মেথড। সেই তিনটে মেথডেই ক্যালকুলেট করতে বলছে। পরীক্ষার মধ্যে হয়তো একটা থাকবে না, একটাই ফিক্স করে দিবে, কিন্তু এখানে পুরো জিনিসটা বোঝানোর জন্য আমি তিনটা মেথড এখানে ইউজ করেছি। ঠিক আছে, বোঝা গেছে প্রবলেমটা, যে আয়রন ওরকে 4 দিয়ে রিডাকশন করেছে 4 ডিফারেন্ট আইসোথার্মাল প্রসেসে, 4 ডিফারেন্ট টেম্পারেচারে। ডেটা দেওয়া আছে, ডেটাটাকে ফার্স্টে প্লট করতে বলেছে, তারপর রিডিউস টাইম প্লট করতে বলেছে, এবং রিডিউস টাইম প্লট করার পরে এটাকে স্ট্যান্ডার্ড ডাটার সাথে, স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলাতে বলেছে, এবং বলেছে কোন মেকানিজম ফলো করে। মেকানিজম সেট করার পরে তারপরে কাইনেটিক প্যারামিটার E/A বের করতে বলেছে, এবং এটা যতগুলো মেথড অ্যাভেলেবল আছে সবগুলো ইউজ করে বের করতে বলেছে। ওকে, আমাদের ফার্স্ট হলো যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটাটা আমরা প্লট করলাম টাইম এগেইনস্ট আলফা। সো এক্স্যাক্টলি সেম ডেটা, টাইম এগেইনস্ট দিস ইজ আলফা ভ্যালু। সো 850 এর জন্য এটা বাই এটা, 900 এর জন্য এটা বাই এটা, এক্সেট্রা আমরা প্লট করলাম। ঠিক আছে, এখন প্লট করার পরে আমাদের ফার্স্ট কাজ হলো রিডিউস টাইম প্লট ক্যালকুলেট করতে গেলে t.5 বের করতে হবে। ওকে, সো 0.5 মানে আলফা 0.5, সো দিস ইজ দ্য স্ট্রেট লাইন, এবং এটার জন্য টি ক্যালকুলেট করতে হবে। উপরেরটা হলো হায়ার টেম্পারেচার 1000, 1000 এর মধ্যে টি হলো t.5 হলো এটা ভ্যালু, এটা ধরা আছে 0.48। ঠিক আছে, দিস ইজ 0.48 and this is 0.75 and this is 1.60 ধরা আছে। আর এই রিঅ্যাকশনটার জন্য যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে 0.5 এখানে নেভার কমপ্লিটস, তো এখানে কোনো ডেটা আসেনি। তার মানে আমরা অঙ্কটা করবো মেইনলি এই তিনটা টাইম দিয়ে, তিনটা টেম্পারেচারের ডেটা দিয়ে। ওকে, সো আমরা এই ডেটাগুলোর থেকে t.05 বের করলাম। ওকে, সো দিস ইজ আওয়ার ডেটা, অরিজিনাল ডেটা। ঠিক আছে, সো দিস ইজ দ্য অরিজিনাল ডেটা, এবং অরিজিনাল ডেটা থেকে আমরা এই গ্রাফটা প্লট করেছিলাম, সেই গ্রাফ থেকে t.05 ক্যালকুলেট করেছি। এখন আমাদের রিডিউস টাইম প্লট ক্যালকুলেট করতে গেলে রিডিউস টাইম প্লটের জন্য আমার কি লাগে, সেটা হলো ওয়াই অ্যাক্সিসে আলফা থাকবে, এক্স অ্যাক্সিসে থাকবে t/t 0.5। আগের যে গ্রাফটা প্লট করলাম ওইটা স্যার যদি পরীক্ষায় করি তখন কি ফ্রি হ্যান্ড ড্রয়িং করব, না এরকম প্রত্যেকটা পয়েন্ট স্ট্রেট লাইন করে? পরীক্ষায় যদি থাকে আইদার ডেটা দেওয়া থাকতে পারে, অথবা এটা একটু পরে বলি, আগে অঙ্কটা বুঝো। ঠিক আছে, কারণ এত বড় অঙ্ক পরীক্ষায় জীবনেও আসবে না, এই একটা অঙ্ক করতেই হয়তো তোমার 1 ঘন্টা সময় লেগে যাবে। সো এটা হবে হয়তো পার্ট বাই পার্ট, ছোট্ট একটা পার্ট দেওয়া থাকলো সেটা। ঠিক আছে, সেই জন্য পুরো প্রবলেমটা আগে বুঝো। সো ডেটাটা যেহেতু আমরা গ্রাফ প্লট করলাম, সো পরীক্ষার মধ্যে হয় ডেটা দেওয়া থাকতে পারে বা গ্রাফ দেওয়া থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, এনিওয়ান উইল ডু। সো অরিজিনাল ডেটা সেখান থেকে t/0.5 বের করবো, অথবা গ্রাফ দেওয়া থাকলে গ্রাফ থেকে t/0.5 ক্যালকুলেট করব। তারপরে আমরা ডাটাগুলোকে একটা এক্সেল ডাটা শিটের মধ্যে সাজাবো। ঠিক আছে, এখন এটা কিভাবে আসলো? আমরা বলেছি 850-তে এটা বের করা যায় নাই, যেহেতু কোনো টাইম নাই, তো এটা বাদ। ঠিক আছে, এটা বাদ। এখানে আলফা ভ্যালু হলো প্রথম টেম্পারেচার 900 ডিগ্রির জন্য আলফা ভ্যালু পুরাটাই। তো এখানকার যে আলফা ভ্যালু আছে সেই আলফা ভ্যালুটা এখানে বসিয়েছি, শুধু যোগ করেছি হলো
টাইম ইজ ইকুয়াল টু 0 এর জন্য আলফা ভ্যালু কত। এইটা এখানে দেওয়া নাই, কিন্তু আমরা এটা ইজিলি অ্যাসাইন করতে পারি। 0 টাইম হলে 0 রিডাকশন হবে, সো সেটা এখানে আমরা অ্যাড করেছি। আলফা ইজ ইকুয়াল টু 0 একটা পয়েন্ট দিয়েছি, তার জন্য টি ইজ ইকুয়াল টু 0, সো টি 0.5 যাই হোক না কেন সেটা এখানে 1.66 আছে, এটা 0 হবে। এরপরে এই পয়েন্টগুলো টি বাই টি 0.5 কি করে আসলো? এই যে টি আছে, এই প্রত্যেকটা টি কে আমরা এই 1.66 দিয়ে ভাগ করব। ফর এক্সাম্পল 301 থেকে আসলো, 301 আসলো হলো 0.5, তাকে ভাগ করবো হলো 1.66 দিয়ে, 0.5 1.66, সো এই টাইমটাকে 0.5 দিয়ে ভাগ করে 301 হলো, সেটা বসালাম। এটা কোথেকে আসলো? এটা আসছে হলো পরের ভ্যালু থেকে, সো 1 কে 1.66 দিয়ে ভাগ করলে পরে আসবে এই ভ্যালুটা। তো এইভাবে আমরা 900 ডিগ্রির জন্য এটা সেট করলাম। তারপরে 950 এর জন্য এখানে দেখো এই আলফা ভ্যালু এখানে 41, 59, 68, 74, সো এই দিন আলফা ভ্যালু, এবং এইটা পেলাম কোথেকে? এই টাইম গুলোকে 0.75 দিয়ে ভাগ করেছি। এগেন এটা হলো 1000 এর জন্য, 1000 এর জন্য আলফা ভ্যালু গুলা এখানে আমরা লিখেছি 0.5268 এক্সেট্রা এক্সেট্রা, সো দিস আলফা ভ্যালু, এবং এই টি বাই টি 0.5 যেটা পেলাম সেটা হলো এই টাইমকে আমরা ভাগ করেছি এই টি 0.05 দিয়ে। তো এটাকে আমরা একটা লাইনে, যেহেতু গ্রাফ আমরা একটা করব, সেই গ্রাফে একটা করার জন্য অল টি বাই টি 0.5 আমরা একটা ওয়াই একটা অ্যাক্সিসে করলাম, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, এবং আলফা বলুকে একটা মধ্যে বসিয়েছি, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। এবং এইগুলোকে আমরা কোনো গ্রাফ কোনো লাইন প্লট করব না, শুধু আমরা ডাটা রাখবে, সেই জন্য আমরা একটার মধ্যে বসিয়েছি। আর এগুলো হলো স্ট্যান্ডার্ড ডাটা, এটা যে একটা টেবিল দেখিয়েছিলাম টি 0.5 এর জন্য, সেটার থেকে এই তিনটে ইকুয়েশনের কথা বলা আছে। সো এই তিনটে ইকুয়েশনের জন্য টি 0.5 ফর ডিফারেন্ট আলফা ভ্যালু এটা সেট করছি। এটা আলাদা আলাদা করেছি কারণ এই তিনটার জন্য আলাদা আলাদা তিনটা লাইন আমাদের বানাতে হবে। সো এই তিনটার জন্য আমরা লাইন করব, আর এই ডাটা পয়েন্টস গুলো শুধু প্লট করব। সো দিস ইজ দ্য গ্রাফ। সো টি বাই টি 0.5 আছে, আলফা ভ্যালু আছে আমাদের অ্যাকচুয়াল ডেটার মধ্যে। সো টি 0.5 আলফা ভ্যালু, এটা প্লট করে আমরা এই প্লট গুলো পেয়েছি। সো দিস আর দ্য ডেটা ভ্যালু, আমাদের অ্যাকচুয়াল ডেটা ভ্যালু পেয়েছি। আর এই তিনটা লাইন, সরি, বিভিন্ন টি বাই টি 0.5 এর জন্য আলফা ভ্যালু, এটার জন্য একটা গ্রাফ প্লট করেছি, এইটার জন্য এই আলফা ভ্যালু, এটার জন্য একটা প্লট করেছি, এটার জন্য একটা প্লট করেছি। সো দিস আর থ্রি প্লটস। এটা হলো D4, এটা হলো F1, আর এটা হলো R3। এখন আমরা এখানে, তার মানে এই তিনটা স্ট্যান্ডার্ড মেকানিজমের সাথে আমাদের ডেটাটা কম্পেয়ার করতেছি। এখন আমরা দেখব আমাদের ডেটাটা কোন লাইন ফলো করে। এখান থেকে দেখা যাচ্ছে যে এই লাইন, এটা হুবহু ফর অল টেম্পারেচারস, যেহেতু তিনটা টেম্পারেচার আছে, ফর অল টেম্পারেচারস এটা এই লাইনটাকে ফলো করে, তার মানে D4। D4 কে ফলো করে, তার মানে রিঅ্যাকশন মেকানিজম উড বি D4। এবং D4 টা কি? 1 minus 2/3 আলফা minus 1 minus alpha to the power 3 is equal to kT. So এই ইকুয়েশনটা ফলো করে আমাদের ডেটাটা। সো রিঅ্যাকশন মেকানিজম ইজ D4। ওকে, সো এটা গেল। তো মেকানিজম আমাদের জানা হয়ে গেল। এখন আমাদের পরে যেটা বের করতে হবে সেটা হলো আমাদের এই ই এবং এ ক্যালকুলেট করা। স্যার যদি এমন হতো যে এখানে তো সবগুলা টেম্পারেচারের ডাটা সেট একসাথে বসাইছি, পুরোটাই হচ্ছে D4 লাইনের উপর পড়ছে, বাট যদি একটা পার্টিকুলার টেম্পারেচারের ডাটা সেট অন্য লাইনের উপর পড়তো তাহলে কি ওকে, আমরা ইয়েস, লেটস সে এই যেখানে মিলে গেল, যে জায়গায় মিলে গেল, তার মানে টি বাই টি 0.5 is equal to 1, তার নিচে এই ডাটাগুলো অন্য একটা লাইন ফলো করতে, তাহলে আমরা বলবো যে আপ টু দিস মাস টেম্পারেচার এই ডাটা এই মেকানিজম ফলো করে, দেন এটা এই মেকানিজম ফলো করে। কমপ্লেক্স রিঅ্যাকশন এরকম হয়। কিন্তু হয়তো তোমাদের পরীক্ষার মধ্যে এত ধরনের কোনো কমপ্লেক্স কিছু দেওয়া থাকবে না, এমন ভাবে এটা সেট করা হবে যাতে করে একটা মেকানিজম ফলো করে। বাট ইউ আর রাইট, এটা হতেই পারে। একটু আগে আমরা বলেছি এটা হতেই পারে এক এক টেম্পারেচারে এক এক মেকানিজম ফলো করে, ইফ দ্য মেকানিজম ইজ ভেরি কমপ্লেক্স, রিঅ্যাকশন কাইনেটিক্স যদি ভেরি কমপ্লেক্স হয় তাহলে এটা অনেক হতেই পারে। স্যার এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট না, মানে এখানে যে তিনটা কনস্ট্যান্ট, কিন্তু আমাদের এখানে তিনটা টেম্পারেচার ডাটা দিয়েছি, তাই না? মনে হচ্ছে না এখানে তিনটা টেম্পারেচারের ডাটা আছে। এই ডাটাগুলো এই টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট, এই ডাটাগুলো এই টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে? ওকে, সো irrespective of temperatures আমাদের given data
একটা মেকানিজমই ফলো করে। সো অল থ্রু আউট দ্য হিস্ট্রি অফ দ্য রিয়াকশন সে একটা মেকানিজম ফলো করছে, সেই মেকানিজমটা হলো D4 মেকানিজম। ওকে, এখন আমাদের যেটা প্লট করতে হবে সেটা হলো ইন্টিগ্রাল অ্যাপ্রোচটা ফার্স্টে দেখি। দিস ইজ আওয়ার অরিজিনাল ডেটা আলফা। আমরা অলরেডি এস্টাবলিশ করছি মেকানিজমটা কি। সেই মেকানিজমটা হলো জি আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 আলফা বাই 3 মাইনাস 1 বাই। আমরা বলেছিলাম না যে ডিফারেনশিয়াল অ্যাপ্রোচে আমাদের ফর্মটা জানা দরকার, কোন মেকানিজমে ফলো করছে। সো এই মেকানিজমটা জানা দরকার। আমরা এই মেকানিজমটা এখন বের করলাম। মেকানিজম বের করার পরে এখন আমরা এই আলফাটাকে কনভার্ট করব জি আলফাতে। জি আলফা কিভাবে কনভার্ট করব সেটা হলো, এখানে মনে করো 0.5 এর জন্য 0.5 এ 850 আলফা হলো 0.19, এটার জন্য আমাকে জি আলফা বের করতে হবে। জি আলফা কি করে করব, এই আলফার জায়গায় 0.19 বসাবো, এই আলফার জায়গায় 0.19 বসাবো, এবং পুরো ভ্যালুটা কত হয় সেই ভ্যালুটা হবে হলো 0.004। তো আমরা এখন যেটা করছি, আলফাটাকে ট্রান্সফর্ম করছি জি আলফাতে, এবং জি আলফার জন্য ইকুয়েশন জানি, শুধু আলফার জায়গায় আলফা ভ্যালুগুলো বসাবো। সো এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট গুলোকে আমরা জি আলফাতে কনভার্ট করব। জি আলফাতে কনভার্ট করার পরে এখন আমরা আবার গ্রাফ তৈরি করব, সেটা হলো টি বাই টি 0.5 ভার্সেস জি আলফা, সরি টাইম ভার্সেস জি আলফা, 1 বাই টি ইন্টু জি আলফা। সো এই জি আলফা গুলো আমরা জানি যে এখন এই ডাটাগুলো একটা স্ট্রেট লাইন হবে। আমরা আগে জেনারেল মেথডে বলেছিলাম স্ট্রেট লাইন হবে, এবং এই স্ট্রেট লাইনের মধ্যে যে স্লোপ যেটা হবে সেটা হলো রিঅ্যাকশন রেট, তার মানে কে ভ্যালু। সো এখান থেকে তাহলে চারটা টেম্পারেচারে কে ভ্যালু ডিফারেন্ট, মেকানিজম ঠিক আছে কিন্তু কে ইজ নট কনস্ট্যান্ট, কে ভ্যালু উইথ টেম্পারেচার, যেহেতু এটা রেট কনস্ট্যান্ট উইথ টাইম চেঞ্জ হচ্ছে। সো উইথ টাইম কম সময়ে কে ভ্যালু কম হবে, অবভিয়াসলি রিঅ্যাকশন রেট লো টেম্পারেচারে কম থাকে, হায়ার টেম্পারেচারে রেট বেড়ে যায়। তো যত টেম্পারেচার বাড়াচ্ছি আমরা, এটা হলো 1000, এটা হলো 850, তো যত টেম্পারেচার বাড়াচ্ছি আমাদের রিঅ্যাকশন রেট বাড়তেছে, তো কে ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। তো এই গ্রাফ থেকে আমাদের কাজ যেটা হবে সেটা হলো বিভিন্ন টেম্পারেচারের জন্য কে ভ্যালুটা মেজার করা। ইকুয়েশন থেকে আমরা সরাসরি মেজার করতে পারি। So this is 0084, this is 0225, this is 05, and this is so k ভ্যালু বেরিয়ে। এখন আমাদের ফাইনাল প্লট যেটা হবে সেটা হলো, যেহেতু k ভ্যালু ছোট হয়, লন প্লট করতে গেলে এটা ছোট হয়ে যাবে। সো এটা 10⁴ ডিভাইড বাই টেম্পারেচার 1/t না করে 10⁴/t করা হয়, আর কেটা লন কে করা হলো। তো ওকে, থেকে আসলে সেটা দেখানো হয়েছে। So এখন 10⁴/t ln k প্লট যদি করি ফর অল টেম্পারেচার, চারটা কে যদি বসাই, তাহলে ইট মাস্ট বি এ স্ট্রেট লাইন। যদি এটা স্ট্রেট লাইন হয় তাহলে এটা প্রমাণ করে যে আমরা যে মেকানিজমটা জি আলফা মেকানিজম যেটা R4 বলেছিলাম, সেটা মেকানিজমটা আমাদের ঠিক আছে। যদি মেকানিজমটা ঠিক না হইতো তাহলে এই ভ্যালুগুলো কখনোই স্ট্রেট লাইনে হতো না। ঠিক আছে, সো আমরা এখান থেকে So this is আমরা k ভ্যালু প্লট করেছি, তার মানে হলো ln k is equal to ln alpha minus e by r 1/t। So এইটার স্লোপ হবে হলো minus e by r, আর এটার ইন্টারসেপ্ট হবে হলো ln a। So এটা যদি বসাই, minus e by r হয় হলো -2 into 10⁶, যেহেতু এখানে 10⁴ দিয়ে গুণ করা হয়েছে সেটা এখানে চলে আসলো। সেখান থেকে e পাওয়া গেল, r এর ভ্যালু আমরা যে ইউনিটে নেব e ও সেই ইউনিটে পাওয়া যাবে। সো এটা 1.987 ধরলে পরে এটা জুলসে আসে, এটাকে জুলসে কনভার্ট করা হয়েছে কিলো জুলসে। সো প্রি এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট, সো 14.166 সেটা হবে ln a, সেখান থেকে a বের করলে সেটা হবে। সো দিস ইজ দ্য প্রসেস, হোল প্রসেস। অন্য মেথডটা ভেরি কুইকলি যদি বলি, টেনজেন্ট মেথডে কি বলেছিলাম আমরা, স্লোপ বের করতে হবে, ইকুয়েশন ফর্ম জানা দরকার নাই। সো এই যে গ্রাফ যেটা আছে সেটা কোন একটা ফিক্সড ভ্যালুতে পরে ফিক্সড আলফা ভ্যালু, তার মানে 0.3 যদি হয়, সো দিস ইজ দ্য 0.3। সো এই পয়েন্টে স্লোপ বের করতে হবে, এই পয়েন্টে স্লোপ বের করতে হবে, এই পয়েন্টে স্লোপ বের করতে হবে, এই পয়েন্টে স্লোপ বের করতে হবে। সো স্লোপ বের করলাম, বের করার পরে এটা লন ভ্যালু নিলাম। সো এইটাকে প্লট করতে হবে এগেইনস্ট টাইম। সো 1/t 10 টু দি পাওয়ার টাইমটা তো t, 10 টু দি পাওয়ার 4/t যদি প্লট করি তাহলে এখান থেকে this is not a because এখানে k আছে, ln k আছে, সো এটা বাদ দিয়ে দিলাম, আমরা শুধু এটা প্লট করব। সো -e by r is equal to এটা হলো, সেখান থেকে e ক্যালকুলেট করা যায় আগের মেথডে। a বের করা যাবে না, আমরা বলছি যে
ইন্টিগ্রালের ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচে বের করা যায় না। আরেকটা টাইম মেথড আছে যেখানে স্লোপ না বের করে টাইম বের করে। সো এখানে ডাটা থেকে পরে ফিক্সড ভ্যালু অফ আলফা, সো এইখান থেকে এই টাইম গুলো বের করবো। সো বিভিন্ন টাইম, সো এই টাইমটা আসে হলো কত 0.27, এটা আসে হলো 0.34, এটা আসে 0.5, আর এটা আসে হলো 1.22। এগেন এটাকে লগ ক্যালকুলেট করলাম। সো এটা এগেইনস্ট এটা প্লট করব। প্লট করার পরে এখানেও আমরা যদি স্লোপটা এখানে ই বাই আর, নট মাইনাস ই বাই আর, তো ই বাই আর যদি করি তাহলে এখান থেকে ই ভ্যালু পাওয়া যায়। So this is the method of determining the rate equation and mechanism and the parameters. আবার যদি আমরা সামারি করি, আমরা যেটা করেছি সেটা হলো যে সিম্পল যদি রিঅ্যাকশন হয়, ফর এক্সাম্পল রিঅ্যাক্ট্যান্ট একটা, প্রোডাক্ট একটা, এই ধরনের যদি হয় তাহলে পরে আমরা জাস্ট সিম্পলি সি বাই টি বা লন সি বাই টি বা 1/c/t এই ধরনের সিম্পল গ্রাফ প্লট করে সেখান থেকে যদি গ্রাফের নেচারটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা বলতে পারি যে এটার অর্ডারটা কত, এবং সেখান থেকে আমরা কে বের করতে পারবো। কিন্তু যদি কমপ্লেক্স হয়, মানে অ্যাকচুয়াল মেটালজিক্যাল প্রসেস যদি হয়, পার্টিকুলারলি যদি সলিড স্টেট প্রসেস যদি হয়, তাহলে পরে বের করতে গেলে আমরা যেটা করি সেটা হলো রিডিউস টাইম প্লট করি, এবং মোস্ট কমন রিডিউস টাইম প্লট হলো T/T0.5। সো এটা ডেটা অলরেডি দেওয়া থাকে, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড বিভিন্ন মেকানিজমে ডেটা অলরেডি আছে, আমরা আমাদের ডেটা থেকে T0.5 ফার্স্টে ক্যালকুলেট করব, তারপর T/T0.5 এগেনস্ট আলফা ভ্যালুর জন্য গ্রাফ প্লট করব, এবং সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলোর সাথে মেলাবো, যে ইকুয়েশনের সাথে ডেটাগুলো ফলো করে সেই ইকুয়েশনটা হলো আমাদের required actual mechanism of the kinetic reaction. Once you know the mechanism, then you'll be able to calculate the A and E value by using integral approach. যদি মেকানিজম না জানা থাকে, না বের করতে পারি, তাহলে আমরা ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচে করতে পারি। ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচের জন্য আমরা আলফা ভ্যালুটাকে ফিক্সড ধরে বিভিন্ন আলফা ভ্যালুর জন্য ডি আলফা বাই ডিটি, অর্থাৎ স্লোপটা কত পরে গ্রাফ সেটা বের করে তার সাথে একটি টেম্পারেচারে প্লট করব, অথবা যদি আমরা টাইম বের করতে পারি, অর্থাৎ একটা পার্টিকুলার আলফা ভ্যালুর জন্য কত সময় লাগছে সেটা যদি বের করি, তাহলে সেখান থেকেও আমরা ডি আলফা বাই ডিটি ফর এ পার্টিকুলার টাইম উই এগেইনস্ট টেম্পারেচার প্লট করতে পারি। তো এই দুইটা মেথডের মধ্যে আমরা এ বের করতে পারি না, বিকজ মানে ইন্টারসেপ্ট যেটা আছে সেই ইন্টারসেপ্টের মধ্যে এও আছে টিও আছে, যার কারণে যেহেতু টি জানি না সুতরাং এ ক্যালকুলেট করা যায় না। দুইটা প্যারামিটারই মেজার করতে পারি বাই ইউজিং অনলি ইন্টিগ্রাল অ্যাপ্রোচ, নট ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ। ওকে, সো তোমাদের এখানে দেওয়া নেই, মানে আলাদা একটা প্রবলেম শিট তোমাদের দেওয়া আছে, খুব সম্ভব তোমাদের ইয়েতে শেষ করি। তোমাদের টিমের মধ্যে মনে হয় কিছু প্রবলেম শিট দেওয়া আছে, 6-7টা অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা দেখবে, নিজেরা প্র্যাকটিস করবে। ভেরি সিম্পল মেথড কিন্তু এলাবোরেট মেথড, ঠিক আছে? যেহেতু এটা পুরো প্রবলেমটা করতে লম্বা সময় লাগে, আমরা পুরো প্রবলেমটা পরীক্ষায় সাধারণত দেওয়া থাকে না, শুধু কিছু একটা পার্ট করতে বলা হয়, অন্যগুলো দিয়ে দেওয়া থাকে। সো হয়তো বলে থাকলে শুধু মেকানিজমটা বের করো, প্যারামিটারস গুলো বের করতে বলা হলো না, অথবা শুধু মেকানিজমটা দিয়ে দেওয়া থাকলো, প্যারামিটারস গুলো বের করো, এরকম এই ধরনের অঙ্কটাকে পার্ট করে দেওয়া থাকে। যদি পরীক্ষা যদি 3 ঘন্টাই যদি পরীক্ষা হয় তাইলে হয়তো এটা একটা ফুল প্রবলেম দেওয়া হতে পারে, যেহেতু তোমাদের এখানে আধা ঘন্টা সময় দেওয়া থাকবে। আচ্ছা স্যার, প্রবলেম সলভিং এ মাল্টিপল গ্রাফস আঁকা লাগতে পারে, সেটা যদি লাগে তাড়াতাড়ি গ্রাফস আঁকার কোনো অ্যাডভাইস দিতে পারেন, লাইক টাইমের মধ্যে? গ্রাফ করতে গেলে যে সমস্যা যা তোমার ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস কিন্তু ক্যালকুলেট করতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। মানে স্যার ওই তো এক এক স্কেল, এক এক টেম্পারেচার, বারবার অনেকগুলো আঁকতে হচ্ছে তো লাইন, তাই বলতেছিলাম স্যার, এটা বেশ টাইম কনজিউমিং হওয়ার কথা। টাইম কনজিউমিং, সেজন্যই তো বলতেছি যে পুরো প্রবলেমটা করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগবে, মানে 1 ঘন্টার মতো সময় লাগবে পুরো প্রবলেমটা করতে, যেহেতু গ্রাফগুলো তুমি নিজেরা তৈরি করছো। এক্সেলে যদি করো ভিন্ন কথা, ফর্মুলা সরাসরি বসিয়ে দেওয়া যায়, কিন্তু তুমি যদি রিয়েলি বসে গ্রাফের মধ্যে প্লট করতে চাও তাহলে অনেক ক্যালকুলেশন ইনভলভ,
ঠিক আছে, এবং তার জন্য সময় লাগে। কিন্তু আমার বক্তব্য হলো তুমি মানে যেহেতু এটা আলটিমেটলি আমাদের মেইন সিলেবাসে নেই, এটা দেওয়া হয়েছে তোমাকে শেখানোর জন্য, যেহেতু কাইনেটিক্স আর কোথাও স্টাডি করা হচ্ছে না, সেই জন্য মানে ফিউচারে এটা আলাদা অন্য একটা ইয়ে চলে যাবে, তোমাদের কোর্সে চলে যাবে, তখন এটা আরো ডিটেল করানো হবে। কিন্তু এখানে এটা জানানোর জন্য যেহেতু বলা হয়েছে, সেই জন্য আমি সাজেস্ট করবো তোমরা প্রসেসটা পুরোটা জানো এবং পরীক্ষার মধ্যে কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এটা শেষ হয়ে গেল আমাদের লাস্ট এই কাইনেটিক্স এর মধ্যে। আরেকটা এখন আছে, এখন অ্যাকচুয়ালি স্টিল মেকিং প্রসেসে কি ধরনের কাইনেটিক্স আমরা ইনভলভ করি সেটা আমরা বেসিক হিস্ট্রিটা জেনে গেলাম। কাইনেটিক্স কাকে বলে, কাইনেটিক্স এর মধ্যে কি ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ডিল করি, কি ধরনের ক্যালকুলেশন গুলো আমরা সাধারণত করে থাকি, এটা জানলাম। এখন আমরা মেটালজিক্যাল প্রসেসের মধ্যে কাইনেটিক্স এর কোন কোন পার্ট গুলো এখানে ফলো করা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। যদি আমরা এই নেক্সট ক্লাসে এটা শেষ করতে পারি, তাইলে পরে আমাদের তোমাদের ক্লাসটা যেটা হবে আগামী বুধবার মানে এই সপ্তাহের পরের সপ্তাহে। স্যার এখানে একটা কথা আছে, মানে ওই দিন হলো 14 এপ্রিল, মেবি বন্ধের দিন। এখন স্যার আপনি কি স্যার বন্ধের দিনে ছুটি নেবেন? হ্যাঁ, কোনো আমি পরীক্ষা ক্লাসে কখনো পরীক্ষা নেই না, তোমরা জানো, ঠিক আছে। সুতরাং আমি একটা টাইম দিয়ে দেবো, রাত্রে দিয়ে দিলাম, যেহেতু বন্ধের দিন সুতরাং যে কোনো একটা টাইম দিয়ে দেবো। ওই সময়ের মধ্যে কোশ্চেন ওপেন হবে, এই সময়ের মধ্যে তোমাকে কোশ্চেন আনসার শেষ করতে হবে এবং শেষ করে তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। ওখানে আমি থাকবো, নট নেসেসারি, বুঝা জি গেছে। স্যার, আমি বুঝতে পারছি। তো একটা সময় ফিক্সড সময় দিয়ে দেবো, এই সময়ে 5 মিনিট আগে কোশ্চেনটা ওপেন হবে, ঠিক আছে। তো তোমরা কোশ্চেন দেখবা, কোশ্চেনের আনসার করবা, আনসার করার পরে ওইটা আপলোড করে দিবা। যদি এই সময়ের মধ্যে তোমার এটা আপলোড করতে না পারো, ওকে, তার মানে তুমি পরীক্ষা দাও নি, বুঝা গেছে। তো আমরা এক্সাক্ট টাইমিংটা আগামী ক্লাসে, আগামী বুধবার যখন ক্লাস নেবো সেই ক্লাসের মধ্যে আমরা বলে দেবো। সিলেবাস যেটা হবে সেটা হলো থার্মোডাইনামিক্স এবং এই কাইনেটিক্স, এই দুইটা পার্ট। সো থার্মোডাইনামিক্স আমার মনে হয় 1 ক্লাসে শেষ করেছি, কাইনেটিক্স এর আমরা 2টা ক্লাস শেষ করলাম, আরেকটা ক্লাস হবে 3টা ক্লাস। সো 4টা ক্লাসের সিলেবাস। বই তোমরা পেয়েছো তো ডেফিনেটলি, তাই না? জি স্যার। ওকে, একটু খেয়াল করো এখানে, আমি আজকে লেকচারটা যেটা দিলাম এবং অলরেডি যে লেকচার নোট যেটা দিয়েছি একটু চেঞ্জ হয়েছে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছি, আদারওয়াইজ রিমেইনিং সেম, ঠিক আছে। স্যার তার মানে স্যার লেকচার 3 থেকে শুরু হবে আর কি আপনার সিটি সিলেবাসটা, থার্মোডাইনামিক্স পার্টটা। থার্মোডাইনামিক্স, ইয়েস, থার্মোডাইনামিক্স। আজকে কোনটা শেষ করলাম, লেকচার 4 দিলাম না লেকচার 5 দিলাম? স্যার আজকে লেকচার 5 দিছেন, কাইনেটিক্স। লেকচার 6 পর্যন্ত তাহলে হবে, অর্থাৎ আগামী ক্লাস পর্যন্ত, বুধবার, এই বুধবারে যেটা নেব সেই পর্যন্ত সিলেবাস। স্যার এর ভ্যালু যেটা দেখলাম ওটা তো স্যার 2টা দিয়ে বাই করতে পারলাম না, মানে এই যে একটু আগে যে কোশ্চেন করতে। ওই মেথডে বের করা যায় না। জি স্যার, তার মানে আমাদেরকে ইন্টিগ্রাল মেথডটা শিখাবেন পরে? তোকে ইন্টিগ্রাল মেথড তো করে দিলাম, প্রথমেই ইন্টিগ্রাল মেথড বললাম। মানে স্যার মানে পরে যে বের করবো যে এর ভ্যালুটা, ওইটার কথা বলতেছি আর কি। তুমি যদি তার মানে যদি বলে ডিটারমিন এ এন্ড কে, ই এন্ড এ যদি বের করতে বলে, তাহলে তো তোমাকে ডিফারেন্সিয়াল ইউজ করা যাবে না, তখন তোমাকে ইন্টিগ্রাল ইউজ করতেই হবে, যেহেতু তোমাকে এ বের করতে বলেছে, ঠিক আছে। সেখান থেকে বোঝা যাচ্ছে তোমার সবগুলো মেথড দরকার নাই, তোমাকে শুধু ইন্টিগ্রাল মেথড ইউজ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে শেষ করি আজকে। ওকে,